গেছেন পালিয়ে, রেখে গেছেন স্মৃতি, তাই তো আমরা বারে বারে পদ্মা সেতুতেই উঠি। হ্যাঁ আপা, একেবারে হেলমেট পরে প্রস্তুতি নিয়ে আইছি আপা। জি আপা, ইসকনের কেউ নেই আপা, এখানে কি হবে, পিঠ বাজবে না আপা। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল কিন্তু ঢাকার উদ্দেশ্যে বান্ধবীর বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। সাথে আছে আমার লাল ঘোড়া এবং ক্যামেরাম্যান হিসেবে আছে ওয়ান অ্যান্ড অনলি চমলক্ষ সেই বান্ধবী। বাসা থেকে রওনা দিয়েছিলাম সকাল 7টায়, 7:30 বাজতে বাজতেই কিন্তু যশোর মনিহার সিনেমা হলের সামনে চলে আসলাম। তো এখানে এসেই দেখলাম যে দরদ সিনেমা চলতেছে এবং এনিমেল সিনেমা চলতেছে। আমার মনে হলো ইস, যদি সিনেমাটা দেখে যেতে পারতাম। যেহেতু গন্তব্য আমাদের ঢাকা, আছি আমরা যশোরে, পরবর্তী গন্তব্য হচ্ছে নড়াইল। যশোর থেকে নড়াইলের দূরত্ব কিন্তু 32 কিলোমিটার। সেই রকেটের গতিতে কিন্তু বাইক চালিয়ে আমি চলে আসলাম নড়াইলে। এসে পৌঁছিয়েছি সেই নড়াইলের ঐতিহ্যবাহী ওভারব্রিজে। ঢাকার যাওয়ার পথে সর্বপ্রথম যে ওভারব্রিজটি পড়ে সেটা হচ্ছে নড়াইলের সেই ওয়ান অ্যান্ড অনলি ওভারব্রিজটি। তো নড়াইল শহরটি অসাধারণ। নড়াইল সম্পর্কে বলতে গেলে ফুরাবে না, মাশরাফি ভাইয়ের এলাকা বলতে কথা। তো গাইস, বলতে বলতে চলে আসলাম কিন্তু নড়াইলের সেই ঐতিহ্যবাহী মধুমতি ব্রিজের কাছে। দূর থেকে ব্রিজটি দেখতে এক কথায় অসাধারণ। আজকে কিন্তু আমি মধুমতি ব্রিজে থামতে যাচ্ছি। হ্যাঁ গাইস, বিগত দিনে কিন্তু আমি অনেকবার এই মধুমতি ব্রিজ হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকাতে গিয়েছি, কিন্তু এই মধুমতি ব্রিজে আমি কখনোই থামিনি। আমরা এখন আছি নড়াইলে। নড়াইলে আসবে, মধুমতি ব্রিজে আসবে না বন্ধুরা, তা কি কখনো হয়? একেবারে মধুমতি ব্রিজের মাঝামাঝি পর্যায়ে কিন্তু বসে আছি। সাইড দিয়ে অনেক গতিতে কিন্তু বাস এবং মোটরসাইকেল যাচ্ছে। আলটিমেটলি এই ব্রিজটা কিন্তু কাঁপছে। তো মাশরাফি ভাইয়ের এলাকায় সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে কিন্তু এই মধুমতি ব্রিজ। মধুমতি ব্রিজের উপরে হাঁটলে কিন্তু অসাধারণ একটা ফিলিংস কাজ করে নিজের ভেতরে। তো এর ওপর দিয়ে যদি গার্লফ্রেন্ড নিয়ে হাঁটা যায়, অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করবে। অবশ্যই নড়াইলে মধুমতি ব্রিজ আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন বন্ধুরা। তো আমাদের ব্লগের সাথেই থাকুন, ধন্যবাদ। টোল পরিশোধ করলাম এবং নড়াইল জেলার ভ্রমণ এখানেই শেষ করলাম। পরবর্তী গন্তব্য আমাদের গোপালগঞ্জ। হ্যাঁ আপা, একেবারে হেলমেট পরে প্রস্তুতি নিয়ে আইছি আপা। জি আপা, ইসকনের কেউ নেই আপা, এখানে কি হবে, পিঠ বাজবে না আপা। হেলমেট পরে রয়েছে বলে কেউ আমার চিনতে পারছে না আপা। হ্যাঁ, একেবারে গোপালগঞ্জের গেটে আপা, কেউ নেই। ছাত্ররা দেখলে মনে হয় পিঠের চামড়া রাখবে না আপা। না না আপা, এখনো আমি সিঙ্গারা খাইনি, সিঙ্গারা খাওয়ার সময় পাইনি আপা। আমার পিঠে ছাল বাজবে কিনা সেই নিয়ে আমি টেনশনে আছি আপা। হ্যাঁ আপা, আমি এখনই চলে আসছি আপা, শাহবাগের দিকে রওনা দিচ্ছি আপা। লোকমুখে শুনেছি গোপালগঞ্জের চায়ের নাকি সেই স্বাদ। যেই কথা সেই কাজ, দাঁড়িয়ে গেলাম গোপালগঞ্জে এবং খেতে লাগলাম চা। চা খেতে খেতে গোপালগঞ্জের ভ্রমণ এখানেই শেষ করলাম। পরবর্তী গন্তব্য আমাদের ভাঙা। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে কিন্তু বিদেশের কোন একটি রাষ্ট্র। এটা আসলে বিদেশ নয়, এটা আমাদের বাংলাদেশেরই। আছি আমরা এখন ভাঙাতে। ভাঙাতে এসে থামবো না তা কখনো কিন্তু হতে পারে না। তো ভাঙাতে আমি যখনই আসি, এই যে 4-5টা রাস্তার যে সংযোগ স্থল, এ সাইডে যাচ্ছে বরিশালে, এ সাইডে কিন্তু মোটামুটি যা হয় গোপালগঞ্জে। একেবারে এইদিকে সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পদ্মা সেতুর দিকে। তো এই জায়গাটায় আসলে অস্থির একটা ফিলিংস কাজ করে। আসলে আমি গরিব ব্লগারের জন্য আমার কাছে ড্রোন নাই। ড্রোন শুট করলে কিন্তু অস্থির একটা ভিউ এখানে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতাম। তো এই সামনের যে দিকটা আছে ভাই, অসাধারণ। আমি যখনই ভাঙাতে আসি এই জায়গাতে একটু দাঁড়ানোর চেষ্টা করি, একটু বিদেশ বিদেশ ফিল নেওয়ার ট্রাই করি। সাথে আছে আমার লাল ঘোড়া। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিউটা সিনেম্যাটিক ওয়েতে দেখতে থাকুন।
ভাঙাতে ভ্রমণটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলতে বলতে চলে আসলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। আমরা এখানে টোল পরিশোধ করলাম মাত্র 10 টাকা। পরবর্তী গন্তব্য আমাদের শরীয়তপুর। তো বন্ধুরা, এখান থেকে আমাদের শরীয়তপুরের যাত্রা শুরু হলো। শরীয়তপুর থেকে পদ্মা সেতুর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমরা কিন্তু ধীরে ধীরে পদ্মা সেতুর দিকেই এগোচ্ছিলাম। বন্ধুরা, ঢাকাকে যদি মসজিদের শহর বলা হয় তাহলে শরীয়তপুরকে বলা হবে স্মার্ট মসজিদের শহর। আমি বিভিন্ন জেলা ভ্রমণ করেছি, হাইওয়ের পাশে এত সুন্দর মসজিদ আমি কোথাও দেখিনি, বিলিভ মি। তো স্মার্ট মসজিদ দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে শরীয়তপুরে। মাওয়ার হাইওয়ে রোড গুলা কিন্তু বাইকারদের জন্য ব্যাপক রিস্কি, কারণ প্রাইভেট কার এবং বাসগুলা যেই বেপরোয়া গতিতে এই রোড দিয়ে চলাচল করে, আলটিমেটলি বাইক কাঁপতে থাকে। বাইকার গুলাও কম কোথায়, আমার সামনে দিয়ে একটা কাপল কিন্তু উড়তে উড়তে চলে গেল রকেটের গতিতে। আমার স্পিড ছিল 90, তাহলে ভাবুন গাইস তাদের স্পিড কত ছিল। আমি আমার নিজের দক্ষতা থেকে বলতে চাই, এই হাইওয়ে রোড কিন্তু সকল বাইকারদের জন্য না। এখানে যেভাবে বেপরোয়া গতিতে বাস বা প্রাইভেট কার গুলো চালানো হয়, একটু 19 থেকে 20 হইলেই কিন্তু আপনি আকাশে। যারা বাইকার আছেন তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সামনের দিকে কিন্তু পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনার স্পিড যদি 80+ হয় রে মামা, সাথে সাথেই তুমি কট। আপনারা যে রেল লাইন দেখতে পাচ্ছেন, 1 ডিসেম্বরের শুভ উদ্বোধন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল হয়ে চলে যাবে সোজা যশোরে। তো বন্ধুরা, শত আকাঙ্ক্ষার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম পদ্মা সেতু টোল প্লাজার সামনে। তো বাইকের লেন আলাদা, আপনারা সকলেই জানেন যারা বাইক নিয়ে এসেছেন। আমি এক্সট্রিম লেভেলের ভাব নিতে নিতে কিন্তু গাইস বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে উল্টা লেনে চলে গেলাম। পেছন থেকে বান্ধবী বলতে লাগলো, অতিরিক্ত ভাব নিলে এমনই হয়। পদ্মা সেতুতে টোল কিন্তু 100 টাকা। বান্ধবী তো ক্যামেরা করতেছে সেই সকাল থেকে, যে টোলের ওখানে গিয়ে ক্যামেরা করতেছে। আপু বললেন না না, আমাকে ভিডিও করা যাবে না। তো বন্ধুরা, সেতুর উপরে উঠেই কিন্তু শুরু হয়ে গেল টান। আমি বললাম বাস ভাই তুই টান, আমি ধরি গান। এই মাওয়ার পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই মাওয়ার পারে, ইলিশ ভাজা খাইয়া কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম মাওয়াতে, তাই তো আইলাম মাওয়াতে, মন বসে না শহরে। আপা গেছেন পালিয়ে, রেখে গেছেন স্মৃতি, তাই তো আমরা বারে বারে পদ্মা সেতুতেই উঠি। তো আমরা সেই পদ্মা সেতুর কথা বলছি। পদ্মা সেতুতে উঠলেই কিন্তু সে আমাদের হাসু আপার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, হাসু আপা, আই মিস ইউ। আমি 100% কনফিডেন্স নেই বলতে চাই, যদি হাসু আপা বাংলাদেশে থাকতেন, ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাকেও টুস করে পদ্মা থেকে ফেলে দিতেন। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে আসলে আপনি এই ফুল গাছগুলোর প্রশংসা না করে পারবেন না। এই রাস্তাগুলোকে মুখরিত করে রাখেই এই ফুল গাছগুলো। তো বন্ধুরা, চলুন সিনেম্যাটিক ভিউতে উপভোগ করতে থাকি। প্রায় 200 কিলোমিটার বাইক রাইড করার পরে আমরা পৌঁছে গেলাম কিন্তু ঢাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাবুবাজার ব্রিজের উপরে অবস্থান করছি, নিচে কিন্তু বুড়িগঙ্গা নদী। পৌঁছে গেলাম শত আকাঙ্ক্ষার পরে ব্যস্ততম শহর ঢাকাতে। আমাদের গন্তব্য ছিল মিরপুর 10। এখন আমরা উঠতে যাচ্ছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এটি বাংলাদেশের সবচাইতে বড় ফ্লাইওভার, অনেকেই আপনারা জেনে থাকবেন। এটি কিন্তু শেষ টোল প্লাজা। ঝিনাইদহ থেকে আস্তে আস্তে টোল দিতে দিতে লিটারালি আমি কিন্তু ফকির হয়ে যাচ্ছি। এই হানিফ ফ্লাইওভারে 10 টাকার টোল দিয়েই কিন্তু গুলিস্তানে প্রবেশ করলাম। যেহেতু আমরা গুলিস্তানে প্রবেশ করেছি, গুলিস্তানের ঐতিহাসিক কিছু কথা মনে পড়ে গেল। আমি নিজে যখন গুলিস্তানে আসি, বিশেষ করে ফোন, মানি ব্যাগ একটু বেশি সাবধানে রাখার ট্রাই করি। আপনারাও সেম কাজটি করবেন, না হয় বিপদে পড়তে পারেন। চুরিদারি এবং 2 নাম্বার জিনিসের আখড়াখানা বলা হয় এই গুলিস্তানকে। এই গুলিস্তানকে যতটাই আপনি অ্যাভয়েড করবেন ততটাই আপনার জন্য মঙ্গল হবে। আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আছি এখন দোয়েল চত্বরে। মিরপুরে যেতে কিন্তু আর বেশি সময় লাগবে না, এবং আমাদের আজকের ব্লগটি কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই বোরিং ফিল করেছেন, তার জন্য আমি নিজে দুঃখ প্রকাশ করছি। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।